কোম্পানির টিম বিল্ডিং ইভেন্টে ইয়াং লিং একজন ক্লায়েন্টের সাথে দেখা করার কারণে দেরিতে পৌঁছায়। সে প্রথমে ভেবেছিল এটা কেবল একটা অফিসিয়াল ডিনার পার্টি, কিন্তু এখানে ইয়াং লিয়ের সাথে তার বস মিস্টার ঝো ঘোষণা করে যে তাকে ম্যানেজার ঝোকে সহায়তা করার জন্য ব্যবস্থাপক পদে প্রমোশন দেওয়া হবে। যদিও ম্যানেজার ঝো এখনো ডেপুটি ভূমিকায় ছিল আর বছরের পর বছর ধরে শীর্ষ পদ ধরে রেখেছিল, সে ইয়াং লিংকে সেভাবে পাত্তা দেয় না, কিছুটা অবজ্ঞার চোখেই দেখে। ঝু অনেক সহকর্মীর সামনে প্রকাশ্যে মন্তব্য করে, যা অনেকের পক্ষে সহ্য করা কঠিন ছিল। ইয়াং লিং এবার চুপ করে থাকে, তার গলার কলার একটু খুলে বেশ একটা ভাব নিতে শুরু করে। এরপর এক বোতল বিয়ার নিতে এগিয়ে যায়। সে যখন বোতল নিয়ে আসে সবাই তাকিয়ে রইল, ভেবেছিল সে হয়তো এটা ঝুর মাথায় ভাঙবে। তাদের অবাক করে দিয়ে লিং বোতলটি তুলে ধরেন। ঝুকে একদম লোকাল ভাষায় কথা বলে ক্ষমা চান এবং এরপর ড্রিঙ্কসটি অফার করেন এবং অন্য কলিগ যারা ছিল তাদের সবাইকে রাতের খাবারের পরে এক জায়গায় মার্ডার মিস্ট্রি গেম খেলার পরামর্শ দেয়। সবাই রাজি হয়। এরপর একের পর এক বোতল শেষ করতে থাকে। কয়েক রাউন্ড ড্রিঙ্কস পান করার পর ম্যানেজার ঝু মাতাল হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। তখন আবার লিং তাকে টিটকারি করে বলে, এত অনভিজ্ঞ হলে চলে না। এরপর যখন তারা বেরিয়ে তাদের গন্তব্যে যাচ্ছিল তখন এক কলিগ লিংকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি ম্যানেজার ঝুয়ের মাথায় বোতল ভাঙবে। লিং বলে, সেটা কিভাবে সম্ভব? হাজার হলেও সে আমাদের সিনিয়র আর লিডার, এমন কাজ করা ঠিক হবে? বলে তারা হেসে দেয়। এরপর লিং আর সবাই মার্ডার মিস্ট্রি গেম খেলার জায়গায় আসে। তারা যখন পেভিলিয়নে ঢোকে তারা সত্যি অবাক হয়। আর সেখানে একজন হোস্ট থাকে গেমের, সে সবাইকে ডাফাং এর গেমে স্বাগত জানায়। সেই রুমে একটা তরবারি দেখে লিং কেন যেন একটা ঘোরে হারিয়ে যায়, কিন্তু কলিগদের ডাকে আবার জ্ঞানে ফিরে আসে। এরপর তাদের স্ক্রিপ্ট দেওয়া হয় গার্ডিয়ান অব দ্য ডাফাং এর। যখন লিং স্ক্রিপ্টটি পড়ছিল তখন এর জটিল কাহিনী এবং চরিত্রগুলোর মধ্যে জড়িত ভাগ্য দেখে সে তো হতবাক হয়ে গিয়েছিল। হঠাৎ করে তার চোখের সামনে স্ক্রিপ্টের অক্ষরগুলো ভাসতে থাকে। এরপর আমাদের ডাফাং রাজ্য দেখানো হয়, আর সেখানে একটা অন্ধকার আলোহীন কারাগারে লিং নিজেকে আবিষ্কার করে। প্রথমে সে ভেবেছিল সে হয়তো মাতাল হয়ে আছে, তাই স্বপ্ন দেখছে, কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করে সে মনে হয় স্ক্রিপ্টের সাথে সেই জায়গাগুলোই ঢুকে গেছে। এরপর একজন কারারক্ষী এক বাটি খাবার এনে তাকে সুচিয়ান বলে সম্বোধন করলো। হতবাক হয়ে দাঁড়িয়ে জেলরক্ষককে জিজ্ঞাসা করলো সে এখানে কিভাবে এলো, আর সে তো সুচিয়ান না, সে তো ইয়াং লিং। সে কি অপরাধ করেছে আর এটি কোন সময়কাল চলছে? এরকম একের পর এক প্রশ্ন করতে থাকে আর বোঝাতে চেষ্টা করে তারা যাকে ভাবছে সে আসলে সেই মানুষ না। সে আরো জিজ্ঞাসা করলো কেন তারা সবাই এ ধরনের পোশাক পরে আছে। কারারক্ষী শুধু তার দিকে তাকালো, ভাবলো সে অভদ্র আচরণ করছে কেন। তখন বলল, ও তোমার হয়তো খাবার লাগবে না, তাই কুকুরকে দিয়ে দিচ্ছি, এবং খাবারটা কুকুরদের খাবারের জন্য ফেলে দিল। লিং বোঝাতে পারল না তার সাথে কি হচ্ছে। এবার সে নিজে কারাগারের মেঝেতে সবকিছু নিয়ে তাদের গেমের প্লটটি মনে করতে লাগলো। ঠিক তখনই একজন যুবক তার সাথে দেখা করতে আসে। সে নিজেকে সুচিয়ান বলে পরিচয় দেয়। সুচিয়ানের অস্পষ্টভাবে মনে পড়ল যে এটি তার দ্বিতীয় কাজিন, সেকেন্ড ইয়াং মাস্টার শু। সিনিয়ান এবার সুচিয়ানকে পালিয়ে যাবার জন্য হেল্প করতে আসে, আর তাকে পালিয়ে যেতে পারলে সে যেন আর ডাফাংয়ে ফিরে না আসে। সুচিয়ান বুঝতে পারে না এই ডাফাং কি আর কেনই বা সে বন্দি, এর সাথে সম্পর্ক কি। তাই সে সিনিয়ানকে জিজ্ঞাসা করে, আমি কি অপরাধ করেছি যার জন্য আমাকে এভাবে বন্দি করা হলো? সুচিয়ান বলে, অপরাধী সুচিয়ান না, বরং তার বাবা। তাদের বাবা একবার কর রৌপ্যের একটি চালান হারিয়ে ফেলে, যার ফলে পুরো সপরিবার জড়িত হয়ে পড়ে। সুচিয়ান নিজেই কারারুদ্ধ ছিল এবং শীঘ্রই তাকে একটি প্রত্যন্ত মরুভূমিতে নির্বাসিত করা হবে। তাদের বাবার 5 দিনের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, তাই বেঁচে থাকতে হলে সুচিয়ানকে পালিয়ে যেতে হবে। যেহেতু এখনো সময় ছিল, তাই সুচিয়ান তাৎক্ষণিকভাবে সিনিয়ানকে যে কোনো উপায়ে মামলাটার ফাইলগুলি খুঁজে বের করার জন্য অনুরোধ করে। যদিও সিনিয়ান জানতো না যে সুচিয়ান কি করার পরিকল্পনা করছে, তবুও সে চেষ্টা করতে রাজি হয় যতক্ষণ আশার আলো থাকে। শীঘ্রই সিনিয়ান মামলার ফাইলগুলো সংগ্রহ করে এবং দ্রুত সেগুলো সুচিয়ানের কাছে পৌঁছে দেয়, আর সিনিয়ান এগুলো এনে দিয়েছে এটা যেন কাউকে না বলে।
সুচিয়ান রেকর্ডগুলো নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। যাবার আগে শিনিয়ান বলে, যা কিছু হোক বেঁচে থাকতেই হবে। শিনিয়ান চলে গেলে সুচিয়ান বলে, বেঁচে থাকা কিংবা মরা নির্ভর করে রেকর্ডগুলি সঠিকভাবে পরীক্ষা করার পর। ফাইলগুলো একের পর এক মেঝেতে সাজিয়ে রাখার পরে সুচিয়ান সিদ্ধান্তে পৌঁছায় যে এখানে ডেমন জড়িত থাকতে পারে। যে স্থানে করের রূপা হারিয়ে গিয়েছে আমরা দেখতে পাই কয়েকজন মিলে ডেমনের অস্তিত্ব খোঁজার চেষ্টা করছে তাদের পাওয়ার দিয়ে। এদিকে সুচিয়ান ভাবে এটা ডেমনের কাজ হতে পারে না, মানুষের দ্বারা এটা হয়েছে, কারণ ডেমন তো আর রূপা ব্যবহার করে না যে তাদের রূপা লাগবে। রেকর্ড অনুসারে রূপাটি অদৃশ্য হয়ে যাওয়ার সময় পানির মধ্যে একটি বিস্ফোরণ ঘটে, যা রহস্যের আরেকটি স্তরের ইঙ্গিত দেয়। পুরো প্রক্রিয়াটি পুনরায় নিজের মনে ভাবার পর সুচিয়ান হঠাৎ তার কারাগার থেকে চিৎকার করে বলে যে সে হারিয়ে যাওয়া রূপার পেছনে সত্যটি আবিষ্কার করেছে। সে প্রধান নেতার সাথে দেখা করতে চায়। কারারক্ষী রেগে গিয়ে কেউ মামলাটি ফাঁস করেছে শুনে দ্রুত দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে রিপোর্ট করার জন্য ছুটে যাচ্ছিল। কিন্তু সুচিয়ান বলে, আমি এর সমাধান না দিতে পারলে কেউ দিতে পারবে না। তাই কারারক্ষী তাকে লর্ডের সামনে নিয়ে আসে। কর্মকর্তাদের সামনে হাঁটু গেড়ে বসে সুচিয়ান ব্যাখ্যা করে যে পরিবহনের সময় 15,000 টেল রূপা সোডিয়ামের সাথে এমন একটি ধাতুর বিনিময় করা হয়েছিল যা রং এবং গঠনে রূপার সাথে মেলে, কিন্তু ওজনে হালকা, আর এই ধাতুটি পানির সংস্পর্শে এলে বিস্ফোরিত হবে। কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করে। এবার তারা সুচিয়ানের কাছে সবাই গোল হয়ে বসে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য বলে। সুচিয়ান এবার ব্যাখ্যা করে ধাতুটি গঠন এবং রং উভয় দিক থেকেই রূপার মতো ছিল, কিন্তু রূপার থেকে হালকা। এরপর বিস্ফোরণের কথা জিজ্ঞেস করলে সুচিয়ান সেটাও দেখায়। যখন এটি পানিতে ফেলে দেওয়া হয় তখন এটি বিস্ফোরিত হয়েছিল। অবশেষে রহস্যের সমাধান হয়েছিল এবং এটি স্পষ্ট হয়ে ওঠে যে সু পিংজি দোষী ছিল না। কর্মকর্তারা তাড়াহুড়ো করে সম্রাটকে কৃতিত্ব দাবি করার জন্য ফলাফলগুলি রিপোর্ট করেছিল। ইয়াং ইয়ান এবার সুচিয়ানের প্রশংসা করে, সে অনেক দক্ষ। এরপর লর্ডকে নিয়ে ইয়ান উড়ে চলে যায় আর সুচিয়ান চিৎকার করে বলে, মাই লর্ড, আপনার কথা রাখতে ভুলবেন না যেন। এরপর সুচিয়ান বলে, এখানে মানুষ উঠতেও পারে। এরপর সুচিয়ানকে 4 জন রক্ষী দিয়ে পাহারায় রাখা হয়, যদিও সুচিয়ানের পালাবার জায়গা নেই। এরপর চুকাইবে আসে আর তাকে একটা আখ খেতে দেয়। এরপর তাকে এসব সোডিয়ামের মতো বিভিন্ন অ্যালকেমি পদার্থের বিষয়ে শিক্ষা দিতে বলে। এখন কথা হচ্ছে, সুচিয়ান তো আধুনিক বিশ্ব থেকে গেছে, এটা কেউ বিশ্বাস করতে পারে না। তাই নানাভাবে চুকাইবে থেকে অ্যাভয়েড করতে থাকে। যদিও কিছু সূত্র বলে, কিন্তু চুকাইবে বিশ্বাস করতে পারে না, উল্টো রেগে চলে যায়। এরপর সুচিয়ানকে মুক্ত করে দেওয়া হয়, কারণ সে লর্ড ওয়াংকে করের রূপার রহস্য সমাধান করে দিয়েছিল। সুচিয়ান তো বিশাল খুশি, কিন্তু সে ভাবতে থাকে যে সে একা কেন, তার আঙ্কেল আর পরিবার কই। এরপর সে বাইরে এসে যাকে দেখে তাকেই আঙ্কেল বলে ডাক দেয়, কারণ সে তো মনেও করতে পারবে না কে আসলে তার আঙ্কেল। এদিকে দেখা যায় কারাগারে সুপিংঝি আর তার পরিবার আর্তনাদ করছিল, কারণ পুরুষদের মেরে ফেলা হবে আর নারীদের নর্তকী হিসেবে পাঠানো হবে। কিন্তু কিছুক্ষণ পরে কারারক্ষী সুপিংঝি এবং তার পরিবারকে মুক্ত করে দেওয়ার আদেশ পান। সুপিংঝি ভাগ্যের জন্য বিলাপ করছিল এবং অশ্রুসিক্তভাবে তার স্ত্রীকে বিদায় জানাচ্ছিল। যখন কারারক্ষী তার সেলের দরজা খুলল তখন সে হতবাক হয়ে গেল। সে ভেবেছিল যে তার মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু পরে দেখে তাদের মুক্তি হয়েছে। এরপর পুরো পরিবার অবাক হয় আর দ্রুত জেল থেকে বের হয়। সব ফর্মালিটি পূরণ করে বের হবার পরেও সুপিংজির স্ত্রী ভাবে যে তাদের সাথে হয়তো ছলনা করা হচ্ছে। এরপর বাইরে এসে যখন সুপিংজিকে আবার তার পথ ফিরিয়ে দেওয়া হয় তখন সে জিজ্ঞাসা করে এর কারণ কি। তখন কারারক্ষী বলে, অপরাধ করলে তার পরিবারের কেউ যদি সমাধান করতে পারে তাহলে তাদের মুক্তি করা হয়। প্রথমে সুপিংজি ভেবেছিল তার যোগ্য পুত্র শিনিয়ান বুদ্ধি দিয়ে সমাধান করে তাদের মুক্ত করেছে, কিন্তু অবাক হয় যখন সুচিয়ানের নাম শোনে। এরপর সুপিংজি বাইরে এসে দেখা করে, তাদের ধন্যবাদ দেয়। সুচিয়ান কষ্ট করে মনে করতে পারে তার আঙ্কেলকে, আন্টিকে আর 2 কাজিনকে। এই সময় তার আঙ্কেলের সুন্দর ব্যবহার, আন্টির তিক্ত ব্যবহার, মারধর আর বোনেদের কথা অস্পষ্ট মনে পড়ে। আন্টি ছিল তার প্রতি খুবই নির্দয়।
এরপর সুপিংছি সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা একসাথে থাকবে, কারণ সুচিয়ান তাদের বাঁচিয়েছে, তাকে অবহেলা করা উচিত হবে না। অন্যদিকে সিনিয়ান ফিরে এসে তাদের বাড়িতে ঢুকে সব মুরগি ছেড়ে দেয়। এরপর নিজে নিজেই বলে, আমি ছোট থেকে এত জ্ঞানী, বুদ্ধিমান সব দিক দিয়ে, লেখাপড়া ফাইট সব দিক দিয়ে, কিন্তু আজ আমার বাবা মাকে বাঁচাতে পারলাম না। এই বলে সিনিয়ান গলায় দড়ি দেওয়ার জন্য দড়ি বেঁধে ফাঁস লাগায়। সুপিংছি তার পরিবারের সাথে বাড়ি ফিরে এসে দরজা খুলে দেখেন তার ছেলে সিনিয়ান আত্মহত্যা করার চেষ্টা করছে। অবাক হয়ে সবাই তাকে খুলতে ছুটে যায়। সৌভাগ্যবশত তার পরিবার সময় মতো তাকে বাঁচাতে পৌঁছেছিল, না হলে তার মর্মান্তিক পরিণতি হতো। যদিও এখানে তাকে বাঁচাতে গিয়ে অনেক কমেডি তৈরি করে তারা। যাকে এসব কাণ্ড দেখে সিনিয়ান অজ্ঞান হয়ে যায়। এরপর হুট করে সে এসব ব্যাপার ভুলে গেছে এমন অভিনয় করে। এদিকে সুচিয়ান যেখানে থাকে সেখানে আসে আর বাড়ির পরিস্থিতি দেখে চিন্তা করে এখানে থাকে সে, অথচ আধুনিক দুনিয়ায় কত বিলাসবহুল জিনিস সে ফেলে এসেছে। এরপর সন্ধ্যায় তারা একটি ডিনার উপভোগ করছিল। তখন সবাই জিজ্ঞাসা করে সুচিয়ান কিভাবে এই প্রবলেম সলভ করলো। তারপরে চাঁদের আলোয় বসে সুচিয়ান বর্ণনা করে সে কিভাবে মামলার সমাধান করে। তখন সুপিংছি অবাক হয়নি এবং মন্তব্য করে যে সে নিজেই এটি বুঝতে পেরেছিল। এরপর বেশ কয়েকদিন ধরে সুচিয়ান বাড়িতেই ছিল, ভালোভাবে খাচ্ছিল এবং ঘুমাচ্ছিল। তার সন্দেহ হতে শুরু করে যে সে হয়তো আর কখনোই তার আসল জগতে ফিরে আসবে না। নতুন জীবনের সাথে খাপ খাইয়ে সে তার মনকে শান্ত করে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার সিদ্ধান্ত নেয়। সময়ের সাথে সাথে সুচিয়ান তার পরিবারের প্রতিটি সদস্যকে আরো ভালোভাবে জানতে শুরু করে। সুপিংজি একজন সরল এবং সৎ যোদ্ধা, তার মধ্যে কোনো ভেজালের চিহ্ন ছিল না। অন্যদিকে তার স্ত্রী ছিল ধূর্ত আর অর্থের লোভী। প্রায়শই সুপিংজির লুকিয়ে রাখা সঞ্চয়ের খোঁজ করত সে। ছোট দুই বোন ছিল খাঁটি এবং নিষ্পাপ। বড় বোন প্রাণবন্ত এবং রোমান্টিক, অন্যদিকে ছোট বোন প্রায় 5-6 বছর বয়সী, একটু পেটুক ছিল। মামলা সমাধানে তার অবদানের জন্য সুচিয়ান সহজেই একজন জুনিয়র কনস্টেবল হয়ে ওঠে। প্রাথমিকভাবে তার সরকারে যোগদানের কোনো ইচ্ছে ছিল না এবং কেবল অর্থ উপার্জন করতে চেয়েছিল, বিশেষ করে প্রচুর অর্থ উপার্জন করতে। তবে ব্যবসা শুরু করার মতো সম্পদের অভাব এবং তার আন্টি অলস লোকদের সাহায্য করতে অস্বীকৃতি জানায়। এমনকি সুচিয়ান তার আঙ্কেল এবং বোনদের কাছেও হেল্প চায়, কমিশন দেবে বলে, কিন্তু আন্টির ভয়ে কেউই রাজি হয় না। এরপর সুচিয়ান একাই প্ল্যান করতে শুরু করে কিসের ব্যবসা করা যায়, কিসের অভাব এদের। এক এক করে বিভিন্ন প্ল্যান করে সফল না হয়ে সে ফেড আপ হয়ে যায়। অন্য কোনো বিকল্প না পেয়ে সুচিয়ান অনিচ্ছা সত্ত্বেও কনস্টেবলের পোশাক পরে ধীরে ধীরে ইয়েমেনের ডিউটিতে যোগদানের জন্য রওনা হয়। তার প্রথম দিনেই সুচিয়ান একটি মামলার কথা শুনতে পায়। ক্যাপ্টেন ওয়াং প্রচণ্ড চাপের মধ্যে ছিল। তারা মামলাটি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছে, যদিও কোনো স্পষ্ট তথ্য ছিল না। প্রথমে ক্যাপ্টেন ওয়াং নবনিযুক্ত পণ্ডিতকে খুব একটা ভালোভাবে নেয়নি। সে কেবল মামলার বিবরণ ব্যাখ্যা করে সুচিয়ানকে ফাইলটি হস্তান্তর করে। সুচিয়ান তাৎক্ষণিকভাবে মামলার একটি মোটামুটি সমাধানের পথ বের করে। স্থানীয় একজন বিশিষ্ট ধনী ব্যক্তি ঝাং ইয়োরুই তার চেয়ে 20 বছরের ছোট এক দাসীকে বিয়ে করেছিল। এক রাতে ঝাং ইয়োরুই রহস্যজনকভাবে নিহত হন। ঘটনাস্থলে পায়ের ছাপের বা অন্য কোনো চিহ্ন ছিল না। ইয়োরুইকে একটি ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। সে মুখ উল্টে পড়ে গিয়েছিল, কিন্তু মারাত্মক আঘাতটি তার মাথার পেছনে লাগে। ঘটনাটি ঘটেছিল সে দাসীর ভবনের উঠোনেই। সে সময় দাসী দাবি করে যে সে কাউকে পালানোর জন্য দেয়াল বেয়ে উঠতে দেখেছে, কিন্তু দেয়ালে কোনো চিহ্ন ছিল না। সুচিয়ান অনুমান করে যে ঝাং ইয়োরুয়ের ছেলে ঝাং জিয়ানের এই দাসীর সাথে সম্পর্ক থাকতে পারে। ঝাং ইয়োরুয়ের হাতে ধরা পড়ার পর ভয় পেয়ে সে তার বাবাকে একেবারে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দাসীর মুখের ভাবে সন্দেহের আভাস দেখে। সুচিয়ান তাকে ক্রমাগত প্রশ্ন করে, কারণ সুচিয়ানের সাইকোলজি বই পড়া ছিল, যার থেকে সে অনেক ধারণা পেয়েছে, যা কাজে লাগায়। তার জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে না পেরে দাসী সব সত্য স্বীকার করে। দাসীকে এরপর কারাগারে বন্দী করা হয়।
এর মাধ্যমে মামলার সমাধান শেষ হয় এবং কিছুক্ষণ পরেই ঝাং জিয়ানকে মুক্ত দেওয়া হয়। জু কাইওয়ে ফলাফল সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিল, কিন্তু ক্যাপ্টেন ওয়াং তার চিন্তা উড়িয়ে দিয়েছিল, বলে যে সে ব্যক্তিগতভাবে আইনজীবীকে মামলা বন্ধের নথিগুলি হল অফ রাইটিয়াসনেসে পৌঁছে দিতে দেখেছে। সেই মুহূর্ত থেকে এটি আর তাদের দায়িত্ব ছিল না। সুচিয়ান এরপর একটা সুইট ড্রিঙ্কস শপে যায়, কিন্তু সেখানে অনেক লোক দেখে যারা বসেছিল কিন্তু কোনো ড্রিঙ্কস নেয়নি। সুচিয়ান সন্দেহ করে, আর তখনই একজনের অস্ত্র পড়ে যায়। এবার সুচিয়ান তাদের বলে তারা ইল্লিগেল অস্ত্র রাখার অপরাধী, সেই ইয়েমেন নগরীর পেট্রোল গার্ড। কিন্তু কে শোনে কার কথা? তারা উল্টো সুচিয়ানকে মেরে শুইয়ে ফেলে। এরপর একটা বন্দি নিয়ে যাওয়া গাড়ি দেখে তারা বেরিয়ে আসে বন্দি ছাড়িয়ে নিতে, কিন্তু সুচিয়ান তাদের সাথে আরেক দফা ফাইট শুরু করে, কিন্তু তাকে চিৎপটাং করে তারা বন্দি ছাড়িয়ে নেয় আর আবার সুচিয়ানকে আক্রমণ করে। সুচিয়ান এবার ভালোই ফাইট করছিল, কিন্তু একা একা আর পেরে ওঠে না। সুচিয়ান আতঙ্কিত হয়ে পড়ে, ভেবেছিল যে তার জীবন এখানেই শেষ হয়ে যেতে পারে। এই মুহূর্তে ঝুগুয়েন শাও, সং টিং ফেং আর অ্যাবং নামের 2 অষ্টম র্যাঙ্কের গার্ডিয়ান এসে উপস্থিত হয়। এরপর লি ইউচুন নামের 7ম র্যাঙ্কের গার্ডিয়ান আসে। তারপর তারা অপরাধীদের সারেন্ডার করতে বলে। এতে 2 পক্ষের মধ্যে মারামারি হয়। তারা কেবল সুচিয়ানকে বাঁচিয়ে নেয় না, বরং পালিয়ে যাওয়া অপরাধীকে আবারও ধরে ফেলেছিল। সুচিয়ান এবং তার সহকর্মীরা অপরাধীকে অফিসে ফিরিয়ে নিয়ে যায়। জীবনে প্রথমবারের মতো সুচিয়ান অনুভব করে যে একজন কনস্টেবল হওয়া আসলে বেশ আনন্দের হতে পারে। দাফাং রাজ্যের কনস্টেবলদের কেবল রাতে টহল দায়িত্ব দেওয়া হতো না, তারা কর্মকর্তাদের পরিদর্শন, অপরাধীদের শাস্তি এবং সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্বও ছিল। কিন্তু সুচিয়ান এবার ডাফাংয়ের গার্ডিয়ান পদ পেতে চায়। বাড়িতে সে বিভিন্ন কৌশল প্র্যাকটিস করতে গিয়ে জিনিসপত্র ভেঙে ফেলে। তার চাচা সুপিংছি দীর্ঘশ্বাস ফেলে তাকে সতর্ক করে দেয়, গার্ডিয়ান পদ পাওয়া এত সহজ না। সে নিজেও অনেক চেষ্টা করেছিল। এদিকে ক্যাপ্টেন ওয়াং তো মামলায় সফলতা পেয়ে সুচিয়ানের প্রতি আরও যত্নবান হওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাকে দিয়েই আরও কেস স্টাডি সলভ করাতে চায়। পরের দিন যখন সুচিয়ান ইয়ামেনে প্রবেশ করে, তখন ক্যাপ্টেন ওয়াং তাকে জার্নায় লর্ড তাকে পুরস্কৃত করতে চায়, বেশ সম্মানের সাথে বড় অঙ্কের পুরস্কার। এরপর তাকে একটা রুমে নিয়ে ফল ফলাদি সহ বিভিন্ন খাবার দিয়ে প্রায় 100 খানেকের ওপরে কেস স্টাডি সলভ করাতে দেয়। সুচিয়ান তো দেখে অবাক, সে এর থেকে মুক্তি পেতে চায়, কিন্তু তারা সবাই মিলে তার রুমের দরজাটি তালাবদ্ধ করে দেয় এবং বলে যে এটি একটি শান্ত এবং আরামদায়ক কর্মক্ষেত্র, সে নিশ্চিন্তে কাজ করতে পারে, আর কিছু লাগলে যেন চেয়ে নেয়। এরপর সুচিয়ান বলে অন্তত জীবিত কোনো সঙ্গী সাথে দিক, তাই তাকে একটা কুকুর ছানা দেওয়া হয়। ক্যাপ্টেন ওয়াং বলে তালাবদ্ধ দরজা এবং জানালা নিশ্চিত করে যে তাকে বিরক্ত করা হবে না। এখানে এই সিনটা অনেক ফানি ছিল। এরপর ইয়ামেনে 3 দিন বন্দি থাকার পর অবশেষে সুচিয়ানকে বাড়ি যেতে দেওয়া হয়। বাড়ি গিয়ে তো সুচিয়ান বাচ্চাদের মতো কান্না শুরু করে, আর আঙ্কেল জিজ্ঞেস করে কি হয়েছে, কান্না করতে নিষেধ করে। সুচিয়ান এতই দুর্বল ছিল যে ঠিকমতো খেতেও পারছিল না, তাই সে বিশ্রাম নিতে সিদ্ধান্ত নেয়। খাওয়া শেষ না হতেই ক্যাপ্টেন ওয়াং একদল কনস্টেবল নিয়ে আসে, বছরের পর বছর ধরে জমে থাকা অমীমাংসিত মামলার ফাইলের গাড়ি নিয়ে। তারা বলে যে সুচিয়ানকে আর ইয়ামেনে যাতায়াতের ঝামেলা করতে হবে না, সে বাড়ি বসে কাজ করবে আর বিনিময়ে টাকাও পাবে। সুপিংছি প্রথমে রাজি না হলেও পরে একটা ভালো অ্যামাউন্ট দাবি করে রাজি হয়, কিন্তু সুচিয়ান তো বারবার নিষেধ করতে থাকে যে সে আর দায়িত্ব নিতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা? টাকার জন্য সবই করতে পারে। বছর পর বছর ধরে সরকারি চাকরিতে থাকা সুপিংঝি তার ভাগ্নেকে বাড়িতে মামলা পরিচালনা করতে দেওয়ার ব্যাপারটা বুঝতে না পেরে ক্যাপ্টেন ওয়াংকে জিজ্ঞাসা করে। এতে সে ব্যাখ্যা করে ভবিষ্যতে সুচিয়ান ভালো একটা পদ পেতে পারে। ক্যাপ্টেন ওয়াংয়ের সাথে এই নিয়ে কথা বলার পরে সুপিংঝি ব্যাপারটা বুঝতে পেরেছিল এবং এমনকি সুচিয়ান যাতে পালাতে না পারে সেই জন্য জানালাগুলি নিজেই পেরেক দিয়ে বন্ধ করে দিয়েছিল।
সুচিয়ান প্রতিদিন ঘরে বন্দি থেকে কাজ করত, বাইরে এক পাও যেতে পারত না। তার আঙ্কেল ক্যাপ্টেন ওয়াংকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই সময়কালে যখন কর্মকর্তারা গোপনে এলাকাটি পরিদর্শন করে তখন সে সুচিয়ানকে ঝামেলা করতে দেবে না। সুপিংজি ব্যক্তিগতভাবে দিনরাত দরজাটি পাহারা দিত। বেশ কয়েকবার ব্যর্থ পালানোর চেষ্টার পর সুচিয়ান বুঝতে পারল যে তার আর কোনো উপায় নেই। গভীর চিন্তায় ডুবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয় যে ক্যাপ্টেন ওয়াংয়ের প্রতি অনুগ্রহ অর্জন করাই তার সর্বোত্তম বিকল্প। যতক্ষণ ক্যাপ্টেন ওয়াং খুশি থাকবেন ততক্ষণ সকলের জীবন উন্নত হবে। পরের বার ক্যাপ্টেন ওয়াং সুচিয়ানের খোঁজ নিতে এলে সুচিয়ান এবার পা ধরে মাফ চাইল, এমনকি এই জীবন থেকে মুক্তি চাইতে গিয়ে তাকে মেরে ফেলতে বলল। ক্যাপ্টেন ওয়াং এবার সুচিয়ানকে বিনোদনের স্থানে নিয়ে যায় এবং গান শোনার জন্য বেশ কয়েকবার পতিতালয়ে নিয়ে যায়। সুচিয়ান তো এসবে অভ্যস্ত না। সে বুঝতে পেরেছিল যে ক্যাপ্টেন ওয়াং কি চায় এবং মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে একসাথে পতিতালয়ে যেত, মদ্যপান করত, নাচ এবং দলের সাথে মিশে যেত। সুচিয়ানের প্রচেষ্টা সফল হয়েছিল, কারণ ক্যাপ্টেন ওয়াং ক্রমশ সন্তুষ্ট হয় এবং ধীরে ধীরে তাকে আরও স্বাধীনতা দিয়েছিল। এর মধ্যে পতিতালয়ে প্রতিবার গিয়ে সুচিয়ান অনেক রূপ মুদ্রা পেয়েছিল, যা জমিয়ে অনেক হয়। এরপর একদিন রাতে যখন সুপিংছি, সুশিনিয়ান এবং সুচিয়ান বাড়িতে ফিরে, আন্টি তাদের থেকে উপার্জিত সঞ্চিত অর্থের হিসাব নেয়। সুপিংছি প্রথমে কিছু অর্থ লুকিয়ে রেখে জমা দেয়, কিন্তু বউয়ের কাছে ধরা পড়ে যায়। এরপর সুশিনিয়ান তার অর্জিত অর্থ দেয়, কিন্তু শেষে যখন সুচিয়ান অর্থ জমা দেয় তার দেয়া অর্থ বাকি দুজনের থেকে অনেক বেশি ছিল। সবাই তো অবাক হয়, এত অর্থ সে কিভাবে পেল। তবুও রাতের খাবারের সময় আন্টি সুচিয়ানকে বাদ দিয়ে সিনিয়ানকে ভালো ভালো খাবার দেয়। এতে সুচিয়ান প্রতিবাদ করে, কিন্তু আন্টি নিজের ছেলের পড়াশোনার দক্ষতার জ্ঞান নিয়ে প্রশংসা করে আর তার বেশি খাওয়া দরকার বলে। কিন্তু সিনিয়ানের মন খারাপ ছিল, কারণ স্বনামধন্য এক মাস্টারের সাথে দেখা করার কথা আছে, কিন্তু তার জন্য সে এখনও কোনো কবিতা লিখতে পারেনি। কি লিখবে ভেবেই পাচ্ছে না। এবার সুচিয়ান এটা নিয়ে একটু মজা করে, তখন আবার আন্টি আর সুচিয়ানের মারামারি শুরু হয়। এর মধ্যে সুচিয়ান বলে, কবিতা আমিও লিখতে পারি, এই বলে সে 2 লাইন বলে। এরপর সিনিয়ান বলে ওঠে, এত সুন্দর কবিতা, বাহ ভাইয়া, আমি এটা নিতে পারি। বিনিময়ে আজ আমার ভালো খাবারগুলো তুমিই নিয়ে নাও। সুচিয়ান বেশ ভাব নিয়ে রাজি হয়ে যায়। পরের দিন সিনিয়ান সেই কবিতা বলে সবার থেকে সুনাম অর্জন করে, যদিও পরে সত্য বলে যে এটা তার ভাইয়ের লেখা। মাস্টার ভাবে হয়তো বড় কোনো জ্ঞানী লোক হবে, কিন্তু যখন শোনে সামান্য কনস্টেবল ফাইটার তখন কিছুটা অবজ্ঞসী করে। অন্যদিকে সুচিয়ান আর সুপিংছি ফাইট প্র্যাকটিস করছিল, যেখানে সুচিয়ান বেশ ভালোই পারে। শরীরের উপর আর চাপ নিতে না পেরে আঙ্কেল বিশ্রাম নিতে বসে আর বিভিন্ন গল্প করতে থাকে। তখন সুপিংছি সুচিয়ানকে সফল হতে হলে বিয়ে করে ফ্যামিলি শুরু করতে বলে আর তাকে একজন ভালো জীবনসঙ্গী খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সুচিয়ান তার আঙ্কেলের এই বিরল স্নেহ প্রদর্শন দেখে হতবাক হয়ে যায়। এরপর জিজ্ঞাসা করে কিভাবে সে মর্যাদা অর্জন করতে পারে, আর কোনো উপায় আছে কিনা। সুপিংজি বলে অর্থ ব্যয় করে করতে পারে। তখন সুচিয়ান তার জমানো অর্থ সুপিংজির কাছে যায়, কিন্তু সে বলে তার কাছে কোনো কিছু নেই। এই নিয়ে দুজনের মারামারি পর্যায়ে চলে যায়। তখন বড় বোন বলে তাদের মার্কেটে যেতে হবে, কিন্তু সুপিংজি বলে তার কাজ আছে, সুচিয়ান যাবে। সুচিয়ান রাজি না হলে আবার তাকে বন্দি করার হুমকি দেয়। তাই সুচিয়ান তার 2 ছোট বোনকে কেনাকাটা করতে নিয়ে যায়। এ সময় বড়জনকে কবিতার বই দেখতে দেখে সুচিয়ান, তাই জিজ্ঞাসা করে কবিতা পছন্দ কিনা। বড় বোন বলে সুচিয়ান আগের থেকে অনেক বদলে গেছে। এরপর ছোট বোন মিষ্টি জাতীয় হথর্ন খাবার আবদার করে। সুচিয়ান কিনতে যায়। তখন 2 বোন প্রজাপতি ধরতে একটা বাড়ির মধ্যে চলে যায়। সেখানে রাজস্ব মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার ছেলে ঝোলি আর তার সেনাদের দ্বারা 2 বোন হয়রানির শিকার হয়। সুচিয়ান মিষ্টি কিনে এনে বোনদের না পেয়ে এদিক ওদিক দেখে, তারপর লোকজন জড়ো হতে দেখে সেখানে গিয়ে 2 বোনকে উদ্ধার করে ইয়েমেনে ফিরে যেতে বলে।
স্বাভাবিকভাবেই সুচিয়ান তার বোনের ওপর অন্যায় হতে দেখতে পারেনি বলে ঝোলি এর পরিচয় জানার আগে তার সাথে ঝামেলায় জড়িয়ে যায়। এতে সুচিয়ানের সাথে তাদের ফাইট হয়। তারা এরপর অস্ত্র বের করে মারার জন্য। সুচিয়ানের বোন দ্রুত সাহায্যের জন্য ইয়েমেনের কাছে ছুটে যায়। তারপর তাদের সব খুলে বলে কমপ্লেন করে। এরপর শেষে এদিকে সুচিয়ান গিয়ে ঝোলি এর গলায় ছুরি ধরে। সুচিয়ান একজন কনস্টেবল ছিল এবং ক্যাপ্টেন ওয়াং ঘটনাস্থলে আরও সৈন্য নিয়ে আসে। প্রথমে ক্যাপ্টেন অত্যন্ত উৎসাহের সাথে অপরাধীকে গ্রেফতার করতে প্রস্তুত ছিল, কিন্তু অপরাধী রাজস্ব মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার ছেলে বুঝতে পেরে তার সাহস কুলায় না। সে আমতা আমতা করে তাকে গ্রেফতার করতে বলে আর সুচিয়ানকে নিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। ক্যাপ্টেন ওয়াং এর কাছে তার লোকদের এই ঝামেলার সাথে জড়িত সকলকে ইয়েমেনে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে ঝোলে এসে আরও ঝামেলা শুরু করে। তখন ক্যাপ্টেন ঝু বলে, তোমার নামে কমপ্লেন আছে নারী হ্যারাসমেন্ট নিয়ে। তো এই খবর যদি সম্রাট জানে তবে তোমার বাবা কিন্তু প্রবলেমে পড়বে। কিন্তু ঝোলি বারবার সুচিয়ানকে অ্যারেস্ট করতে বলে। কেউ কথা না শুনলে এবার ঝোলি তার বাবাকে খবর দিয়ে সৈন্য পাঠাতে বলে। ক্যাপ্টেন ওয়াং এসে সুচিয়ানকে পালিয়ে যেতে বলে, কিন্তু সুচিয়ান বলে, আমি যদি পালিয়ে যাই তাহলে আঙ্কেলের কি হবে। এরপর সুচিয়ান ভেবে বের করে চু কাইওয়ে তাকে এখন হেল্প করতে পারে, তাই ক্যাপ্টেন ওয়াংকে তাকে খবর পাঠানোর ব্যবস্থা করতে বলে। এবার ঝুলিয়ে সেনারা এসে সুচিয়ানকে বন্দি করে। তখন তার বোন গিয়ে বলে, আসল অপরাধী তো ঝোলি, আমাকে হ্যারাসমেন্ট করেছে, আমার ভাইকে কেন বন্দি করছেন। এতে সেনাপ্রধান বলে, দেখা যাবে কে আসল অপরাধী, এরপর তাকে চড় মারে। এটা সুচিয়ানের সহ্য হয় না। এখানেই শেষ হয় আমাদের আজকের এই পর্বটি। কমেন্ট করে জানাবেন আপনাদের এই পর্বটি কেমন লেগেছে।